আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প স্বপ্নের প্রজাপতি। গল্পটি তাহলে শুরু করি। খুব ছোট্টবেলার আমার প্রথম মেয়ে বন্ধু ছিল পিতুদি। পিতুদির ভালো নাম কি ছিল জানি না। পিতুদি স্কুলে শাড়ি পরা ক্লাসে আর আমি ছোট ওয়ান। সে সময় আমরা কিছুদিন পিতৃদেবের চাকরির সুবাদে নলহাটিতে ছিলাম। তখন যে বাড়িতে ভাড়া ছিলাম সেই গলির সবচাইতে বড়লোক বাড়ির মেয়ে ছিল পিতুদি। সদর রাস্তা লাগোয়া সাদা গোল বাংলো ধরনের আড়াইতলা বাড়ি। বাড়ির চারিদিকে অনেকখানি জায়গা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা, আর সামনে একটা লোহার গেট। অধিকাংশ সময়ই ভেজানো থাকতো। বাড়িতে বিলেতি কুকুর ছিল। ভিতর থেকে ঘেউ ঘেউ গম্ভীর রাজকীয় গলায় ডাক শোনা যেত। সেই ডাক কানে ঢুকলে পেট গুড়গুড় করে উঠত ভয়ে। ঘেরা প্রাচীরের ভিতরে অনেক রকম গাছগাছালি ছিল। আম, জাম, কাঁঠাল, কত রকমের ফলের গাছ ছায়া করে রাখত চারিদিকে। আর ছিল অসংখ্য ফুল গাছ। এর মধ্যে একটা লাল রঙের স্থলপদ্ম আমার খুব প্রিয় ছিল। একদিন হাঁ করে বাইরে থেকে দাঁড়িয়ে ফুল দেখতাম। এছাড়াও রজনীগন্ধা, টগর, গোলাপ, জবা এইরকম অনেক গাছ ছিল। আর ছিল মাটি লাগোয়া পাতাবাহারি গাছ। ইটপাতা রাস্তা, বাগান জুড়ে রাস্তা। রাস্তাতে লাল মোটা বালির দানা। রাস্তা ঢাকা আছে লতানো গাছের পাতায়। প্রতিটি গাছ প্রাণবন্ত এবং উজ্জ্বল ছিল। দেখেই বোঝা যেত গাছের প্রতি বাড়ির মানুষের নজর আছে যথেষ্ট। একবার দেখেছিলাম বাড়িটার নিচের তেকোনা বারান্দায় কাপড় ঘেরা প্যান্ডেলে সরস্বতী পুজো হচ্ছে। অদ্ভুত লেগেছিল যেটা। অত বড় বাড়ি, নিচে ঠাকুর, অথচ একটাও মানুষ পুজোর আশেপাশে কোথাও ছিল না। পুজো পর্ব শেষ করেই সবাই বোধহয় ওপরের ঘরে উঠে গেছিলেন। ধূপকাঠিগুলো জ্বলতে জ্বলতে একেবারে শেষ অংশে চলে এসেছিল। আবার সন্ধ্যায় মায়ের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে দেখেছিলাম বারান্দায় অনেক মানুষজন উপস্থিত। গান বাজছিল গ্রামোফোনে। বেশ হইচই হচ্ছিল পুজো ঘিরে। গেট অবশ্য সম্পূর্ণ খোলা খোলা ছিল সেদিন। গেট দিয়ে ভিতরে ঢুকে ঠাকুর দেখেছিলাম। পিতুদির সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল সেদিন, যেদিন আমি রাস্তার ধারের বুড়ো জাম গাছ তলাটাতে বসে গুরুতর অসুস্থ একটা চড়াই পাখিকে জাম গাছের পাতাতে জল খাওয়ানোর চেষ্টা করছিলাম। কিছুতেই সে জল খেতে পারছিল না, কিন্তু আমি আমার বুদ্ধিমতো ওকে জল খাওয়ানোর যাবতীয় চেষ্টা করে যাচ্ছিলাম। কোনো দিকে খেয়াল ছিল না আমার। এই সময় কে যেন আমার মাথায় হাত বুলিয়ে বলল, "কী রে, পাখিটা জল খাচ্ছে না আর কেন রে?" চমকে তাকিয়ে দেখি স্কুলের শাড়ি পরে দাঁড়িয়ে আছে পিতুদি। না না, আমি তখন মোটেও পিতুদির নাম জানতাম না, পরে জেনেছিলাম। সেই মুহূর্তে আমি মাথা নেড়ে চিন্তিত মুখে বলেছিলাম, "কিছুতেই খেতে চাইছে না, কি করি বলো তো?" আমি পিতুদিকে চিনতাম না, জানতাম না, তাও খুব আপনজনের সুরেই কথাগুলো বলেছিলাম। কারণ পিতুদিকে দেখি এমনটাই মনে হয়েছিল। কেন জানি না, প্রথম দেখেই আমার পিতুদিকে খুব ভালো লেগে গেছিল। আমার চিন্তিত মুখ দেখে কি ভেবেছিল কে জানে। হঠাৎ ঝপ করে আমার পাশে বসে পড়ল পিতুদি। ঝকঝকে সাদা রঙের শাড়ি, কি সুন্দর পাউডারের গন্ধ শরীর থেকে বেরোচ্ছে। আমি সটান প্রেমে পড়ে গেলাম পিতুদির। মনে হলো অনেকক্ষণ আমার পাশে বসে থাকুক ও। বইগুলো মাটিতে রেখে ভালো করে গুছিয়ে বসলো পিতুদি। গোল গোল লালচে ফর্সা, কি সুন্দর দেখতে ছিল পিতুদি। আমাকে বলল, "দে তো দেখি, আমাকে একবার চেষ্টা করে দেখি। পাখিটার এরকম অবস্থা হলো কিভাবে? ঢিল ঢিল মেরেছিলিস নাকি?" আমি মাথা নেড়ে বললাম, "আমি কিছু করিনি। আমি এখানে এসেছিলাম রঙিন প্রজাপতি ধরতে। এসে দেখি পাখিটা গাছতলায় পড়ে আছে। জল খাইয়ে একটু সুস্থ করতে চাইছিলাম।" খুব যত্ন করে নিজের হাতের তালুতে পাখিটাকে শুইয়ে সারা মুখে এক রাশ মায়ার ছায়া ছড়িয়ে পিতুদি ওর মুখে পাতার কোণ দিয়ে জল খাওয়ানোর চেষ্টা করতে করতে আমাকে প্রশ্ন করলো, "তুই কোন বাড়ির ছেলে রে?"
একা একা এভাবে ঝোপ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস? সাপের ভয় করে না? আমি বললাম, আমি ওই দোতলা সাদা বাড়িতে থাকি, যেখানে একটুখানি লাল পাহাড় এখনও আছে। সবাই যে বাড়িটাকে গার্ড ঠাকুমার বাড়ি বলে। কদিন হলো আমরা এখানে এসেছি। বাবা রামপুরহাটে বদলি হয়েছেন তাই। আমার একটা বন্ধু আছে, ওর নাম ভরত। ওরা খুব গরিব, ওদের রান্না হতে খুব দেরি হয়। খাওয়ার পর ও আসে। ভরত খুব ভালো ছেলে, খুব সুন্দর তীরধনুক বানাতে পারে। পিতুদি পাখিকে জল খাওয়ানো থামিয়ে অবাক দৃষ্টিতে আমার কথা শুনছিল। বলল, বাহ, তুই তো বেশ গুছিয়ে কথা বলিস। এভাবে কথা বলা শিখলি কিভাবে? আমি বললাম, আমি পারি তাই বলি। এরপর কিছুক্ষণ পাখির সেবা শুশ্রূষা করে কিছুটা সুস্থ বুঝে তাকে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে বাড়ির দিকে এগোলো পিতুদি। একবার আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, ওই দেখ, ওই যে বাড়িটা দেখছিস, একেবারে রাস্তার শেষ মুখে, ওটাই আমার বাড়ি। একদিন যাস, তোর সঙ্গে বসে গল্প করব। তোর কথা শুনতে খুব ভালো লেগেছে। আমি মুখ উজ্জ্বল করে বললাম, ওই বাড়িটা তো আমি চিনি। পিতুদি উত্তর না দিয়ে একটু হাসি মুখ করে চলে গেল। পিতুদির সঙ্গে আমার ওই দিনের দেখা হওয়ার কথা আমি কাউকে বলিনি, মাকেও বলিনি, ভরতকেও বলিনি। কেন জানি না আমার ওইটুকু ছোট্ট বুকে খুব ভয় হয়েছিল। যদি কোনোভাবে পিতুদির সঙ্গে আমার পরিচয় ওরা জেনে গেলে কিছু একটা হয়, তাহলে তো আমার ভালো লাগা মানুষটা হারিয়ে যাবে। আমার তো পিতুদিকে ভালো লেগে গেছেই। এরপর কেন জানি না যখনই একা একা প্রজাপতি ফড়িং ধরতে বেরোতাম, অজান্তেই পিতুদিদের বাড়ির কাছাকাছি চলে যেতাম। কখনো সামনের গেটের দিকে, আবার কখনো বাড়ির পিছনের দিকে, যেখানে একটা বিরাট পুকুর ছিল আর ছিল প্রচুর গাছপালা। কতদিন আগের সে কথা, তা প্রায় 50 বছরেরও বেশি। তখন নলহাটি খুব ফাঁকা, ছোট্ট একটা পাহাড়তলির জনপদ। কেমন বিহার প্রদেশের শহরের মতো চেহারা। তখনও ইংরেজদের তৈরি ডাক বাংলো, পিডাব্লিউ গুদাম, বড় বড় কুয়ো ছিল চারিদিকে। সাহেবরা এখানে আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। এলোমেলো লাল টিলার পাহাড় শহরের যত্রতত্র। একদিন সকালে পিতুদিদের বাড়ির পিছনের জঙ্গলে ঘুরছি শিকারের আশায়। হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠস্বর, এই ছেলে, আবার জঙ্গলে ঢুকেছিস? তোকে যে সেদিন বারণ করলাম। পিছনে তাকিয়ে দেখি পিতুদি বাড়ির জানালা থেকে আমার উদ্দেশ্যে কথাগুলো বলছে। আমি তাকাতেই আমাকে হাত নেড়ে কাছে ডাকলো। আমি কাছে যেতেই বলল, সামনের গেট দিয়ে আয়, আমাদের বাড়িতে আয়। আমার বুক ঢিপঢিপ করলো। ওই বাড়িতে একটা বিরাট বিলেতি কুকুর আছে আমি জানি। গেটের কাছে কোনো দিন দাঁড়িয়ে ভিতরে টুকি দিলে পিলে চমকে দেয় গর্জন করে। পিতুদি বুঝতে পেরেছিল আমার ভয়। হেসে বলল, তুই আয়, আমি রঘুকে বাঁধছি, ভয় পাস না। আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই পিতুদি চলে এলো, একটা ঘাগরা আর জামার মতো কিছু একটা পরে। তাতেও খুব সুন্দর লাগছে ওকে। গেট খুলে হাসি মুখে বলল, আয়। অমন চোরের মতো হাঁটছিলি কেন? আমি দেখলাম। তোর ভয় কিসের এত? রঘু বাঁধা আছে, আয়, প্রথমে তোকে রঘুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। জানিস না, কুকুররা ভীষণ স্বার্থপর আর হিংসুক হয়। ওরা ওদের ভালোবাসার জন্য সব সময় চিন্তিত থাকে। আমার একেবারেই ইচ্ছে ছিল না রঘুর সামনে যাওয়ার, কিন্তু পিতুদি এমনভাবে বলল রঘুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা, আমি বুঝে গেলাম। আমার আপত্তি করে লাভ নেই। রঘু শুরুতেই ভীষণ আপত্তি করল বটে, তারপর আমার চেহারা দেখে কিছুক্ষণের মধ্যেই আমাকে বোধহয় মেনে নিল, জোর দুবার লেজ নেড়ে। পিতুদি রঘুকে শাসন করার ভঙ্গিতে বলল, রঘু, এ তোমার নূতন ভাই, একে কখনো বিরক্ত করবে না। রঘু অলস ভঙ্গিতে সায় জানিয়ে দিল পিতুদির নির্দেশে। পিতুদি আমার হাত ধরে ওদের বাড়ির ভিতরে নিয়ে গেল আমাকে। বড় বড় ঘর, জানলা কপাট বড় বড়। প্রতিটি জানলা দরজাতে মোটা মোটা পর্দা, লাল মেঝে, কি সুন্দর একটা গন্ধ সারা বাড়ি জুড়ে। অত বড় বাড়ি
অথচ মানুষের কোনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। নিঃসীম নৈঃশব্দতা যেন রূপকথার ঘুমন্ত প্রাসাদের মতো মনে হচ্ছে। অনেকগুলো ঘর, একটা ঘরে দেওয়াল আলমারিতে অনেক পুতুল, কাঁচ দিয়ে সামনেটা ঘেরা। একটা ঘরের সামনে দাঁড়িয়ে পিতুদি বলল, এটা আমার ঘর। একটু ছোট্ট মাপের ঘরটা কেমন যেন অগোছালো, সুন্দর খাট, আলমারি, দেওয়াল আয়না, ফ্যান, কিন্তু এলোমেলো লাগলো চারিদিক। পিতুদি বলল, আমার ঘর খুব নোংরা রে, মা খুব বকে আমার ঘর নোংরা বলে। কিন্তু আমার গোছানো কিছু ভালো লাগে না। কত বড় বাড়ি, কত ঘর, অথচ লোকজন কোথায়? আমাদের ভাড়া বাড়িতে মাত্র ছোট ছোট দুটো ঘর আর ছোট একটা রান্নাঘর, সেখানেই আমরা অনেকগুলো মানুষ থাকি। আমাদের কোনো নিজস্ব এক ফোঁটা অতিরিক্ত জায়গা নেই। এ বাড়িতে একের পর এক এক ঘর, অথচ লোক নেই। চারিদিক কি সুন্দর হিম হিম নির্জনতা। কুকুরটা পর্যন্ত প্রয়োজন ছাড়া টু শব্দ করে না। এ ঘর সে ঘর ঘুরতে ঘুরতে একটা ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে মুখের সামনে আঙুল দিয়ে চুপ করতে বলল পিতুদি। আমি তো চুপ আছি, কারণ এই বাড়ির ব্যাপারে আমার কোনো প্রশ্ন জানা নেই। চুপ করে শোনাটাই কাজ। পিতুদি দরজার পর্দা একটুখানি তুলে কাকে যেন বলল, ঠাম্মি একটু আসছি। ভিতর থেকে উত্তর এলো, আয়। দুজনে ঢুকলাম। ঘরের একপাশে একজন বয়স্কা মহিলা পরিপাটি সেজে সুন্দর ধবধবে চাদর পাতা খাটে আধশোয়া হয়ে বিছানা লাগোয়া এক বিরাট খোলা জানলার আলোতে বই পড়ছেন। ঘরে খুব সুন্দর একটা গন্ধ। পিতুদির সঙ্গে আমাকে দেখে অবাক হলেন বৃদ্ধা। কৌতূহলী হয়ে তাকিয়ে থাকলেন। পিতুদি বলল, গার্ড ঠাকুমার বাড়িতে নূতন ভাড়া এসেছে, আমার ছোট্ট বন্ধু। তুমি একটু কথা বলো ওর সঙ্গে। বৃদ্ধা হাতের ইশারাতে আরও কাছে ডাকলেন আমাকে। নাম জিজ্ঞেস করলেন। বললাম, স্কুলে ভর্তি হয়েছি কিনা জিজ্ঞেস করলেন। উত্তর দিলাম। তারপর বাবা কি করেন, আমরা ক ভাই বোন, আমাদের দেশের বাড়ি কোথায়, এরকম বেশ কিছু প্রশ্ন করলেন। আমি যথাসম্ভব উত্তর দিলাম। প্রশ্নোত্তর শেষে নাতনিকে বললেন, ছেলে খুব সুন্দর গুছিয়ে কথা বলে দেখছি। নাতনি বলে, সেজন্যই তো ওকে আমার বন্ধু করেছি। তোমার পছন্দ হয়েছে ঠাম্মি? হ্যাঁ হ্যাঁ, খুব হয়েছে। বয়স থাকলে মালা দিতাম ওর গলায় রে। শোন, ওকে কিছু একটু খেতে দিস, শিবানী রান্নাঘরে আছে, ওকে বলে দে। এরপর একসময় একজন কাজের দিদি এসে কিছু নারকেল নাড়ু আর পাকা পেঁপে কেটে ডিশে করে এনে দিলেন। আমি লজ্জা লজ্জা করে পিতুদির ঘরে বসে খেলাম। পিতুদি আমার সামনে বসে থেকে আমাকে খাওয়ালো। পিতুদি বলল, আবার সময় পেলেই চলে আসবি। আজ বাবা মা সিউড়ি গেছেন, বাবা ওখানে কাজ করেন। একদিন ওদের সঙ্গে তোর পরিচয় করে দেব, কেমন? এরপর সময় পেলেই পিতুদির বাড়ির সামনে ঘুরঘুর করতাম। কখনো পিতুদির সঙ্গে দেখা হতো, বাড়ির ভিতরে ডেকে নিয়ে যেত, কখনো বাগানে নিয়ে গিয়ে বসতো, গল্প করত। একদিন একটা গান শোনালো। গানের আমি কিছুই জানি না, তাও মন দিয়ে শুনেছিলাম। একদিন পিতুদি রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে ওর বাবা মাকে দেখিয়ে নিয়ে এসেছিল। ওদের বলেছিল, এই দেখো আমার ছোট্ট বন্ধু। ওরা আমাকে মাথায় হাত বুলিয়ে আদর করেছিলেন। সেদিন প্লেটে রসগোল্লা দেওয়া হয়েছিল আমাকে। পিতুদির মা সামনে বসে খাইয়েছিলেন। এরকমই একদিন ও বাড়ি বেড়াতে গিয়ে নানা কথার মধ্যে পিতুদি বলল, আমি আর নলহাটিতে থাকবো না রে, সিউড়ি চলে যাব, ওখানে কলেজে ভর্তি হতে হবে। কথাগুলো শুনে আমার খুব কষ্ট হলো, কান্না পেল। কিন্তু আমি কি করব, আমার তো কিছু ক্ষমতাই নেই। তারপর একদিন সত্যি সত্যি পিতুদি সিউড়ি চলে গেল। আমি আবার ভরতের সঙ্গে প্রজাপতি আর ফড়িং ধরার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলাম। একদিন পিতুদির বাড়ির পিছনের দিকে চলে যেতাম। একরাশ উৎকণ্ঠা গলার কাছে শক্ত হয়ে থাকত। এই বোধ হয় পিছন থেকে পিতুদি ডেকে উঠবে। না, পিতুদি আর ডাকেনি। এর কিছুদিন পর বাবার আবার বদলি হয়ে গেল। আমরা নলহাটি ছেড়ে চলে এলাম। এরপর কেটে গেছে কত বছর। না,
আর কোনোদিন পেতুদির সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু আজও ইচ্ছে করে কোনো একদিন নলহাটি চলে যাই, গিয়ে দেখে আসি পেতুদির বাড়িটা এখনও আছে কি না। পিছনের জঙ্গলে আজও প্রজাপতির ঝাঁক ওড়ে কি না। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অল্পন চট্টোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।